শ্যামলী সবেমাত্র এ বাড়ির বউ হয়ে এসেছে। সে সংসার সম্পর্কে কিছুই জানে না। এ বাড়িতে আজকেই তার প্রথম দিন ছিল। সকালবেলা শ্যামলী ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে শুরু করে। কি ব্যাপার বৌমা, সকালে উঠে উঠোন ঝাড় দিচ্ছ, কিন্তু বাসি কাপড় কেন পাল্টাওনি? তোমার কি কোনো লাজ লজ্জা নেই নাকি? না মানে আসলে মা, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি রাতে এই কাপড়টা পরে ঘুমাইনি, তাই কাপড়টা বাসি হয়নি মা। তোমার এসব কথা বলতে একটুও লজ্জা করছে না? আমি যে তোমার শাশুড়ি, সেটা কি ভুলে গেছো? যেটা বলছি সেটা করো। পাড়ার লোক তোমাকে দেখতে আসলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ঠিক আছে মা, আমি পাল্টিয়ে আসছি। এরপর ঝাঁটা রেখে শ্যামলী কাপড় পাল্টাতে যায়। শ্যামলী, তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠেছো? এসো, আমার পাশে একটু ঘুমাও। না, আমার আর ঘুম পাচ্ছে না, তুমি ঘুমাও, আমার বাইরে কাজ আছে। এই বলে শ্যামলী চলে যায়। মা, আমি না বেশি ভালো মাছ রান্না করতে পারি না। আপনি যদি একটু শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো। কেন পারবে না? এত বড় একটা মেয়ে হয়েছো আর রান্না করতেই পারো না? মা কি কিছু শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়নি? আমাকে যদি শিখিয়েই দিতে হয় তাহলে তো আমার রান্না করাই ভালো ছিল। ওঠো ওঠো, আমি রান্না করছি। না মা, আপনি কেন রান্না করবেন? আমিই ভালো করে রান্না করার চেষ্টা করছি। শোনো বৌমা, এত দামি মাছ আমি তোমাকে নষ্ট করতে দেব না। তুমি যখন মুখ ফুটে বলেছো যে রান্না করতে পারো না, তো রান্না করতে হবে না। যাও, তুমি অন্য কাজ করো। এরপর শ্যামলী সেখান থেকে চলে যায় আর তার শাশুড়ি রান্না করতে লাগে। দেখ তো রোহান, মাছটা রান্না কেমন হয়েছে? হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। তোমার রান্না কি কখনো খারাপ হতে পারে? ভাইয়া, ঠিক বলেছিস। মায়ের রান্না তো সবসময়ই সুন্দর। আচ্ছা বাবা, তোদের আর প্রশংসা করতে হবে না। তোরা দুজনে পেট ভরে খা। মা, শ্যামলীরও তো খিদে পেয়েছে। ও বরং আমাদের সাথেই খেয়ে নিক। না না, আমার খিদে পায়নি, তোমরা খাও, আমি পরে মায়ের সঙ্গে খাবো। হ্যাঁ রোহান, মেয়েরা বাড়ির পুরুষদের সাথে বসে খায় না। তোরা আগে খা, পরে ওকে সাথে নিয়ে আমি খাবো। এরপর তারা দুই ভাই খাওয়া শেষ করে চলে যায়। এ কি, তুমি কেন খেতে বসেছো? মা, আপনি তো তখন বললেন যে আমরা একসাথে খাবো, তাই বসলাম। তখন বলেছি রোহানকে চুপ করানোর জন্য। শোনো বৌমা, তুমি আর আমি এক না। আমি এ বাড়ির মালিক আর তুমি নতুন বউ। তাই আমার সাথে বসে খাওয়ার স্পর্ধা তুমি দেখিও না। আমরা সবাই আগে খাবো, তারপর তুমি খাবে। বুঝেছো? ঠিক আছে মা, তাই হবে। আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। আপনি খান, তারপরেই আমি খাবো। এরপর রোকেয়া বেগম খাবার খায়। এ আমি কোন বাড়িতে এসে পড়লাম? এ কেমন নিয়ম? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে ধৈর্য ও শক্তি দাও, আমি যেন সব কিছু মেনে নিতে পারি। এভাবেই শ্যামলী নানা রকম কথা ভাবতে থাকে। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতোই শ্যামলী সংসারের কাজ করতে লাগে। যখনই শ্যামলীর কোনো কাজে ভুল হতো তখনই রোকেয়া বেগম শ্যামলীকে অনেক কথা শোনাতো। এমন করে কেটে যায় 1 বছর। আর রোকেয়া বেগম তার ছোট ছেলে অভিকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসে। শোনো, তোমাদের দুই বউকেই বলছি, আমার এই সংসারে কিন্তু তেমন কোনো কাজ নেই। অন্য গ্রামের বাড়িগুলোতে যেসব কাজ থাকে সেসব কোনো কাজই নেই। তাই তোমরা খুব মনোযোগ দিয়ে আমার এই সংসারটা গুছিয়ে রাখবে। কখনো যেন কাজ ফেলে বসে থাকতে দেখি না। এসব আপনি কি বলছেন মা? আমরা তো এই বাড়িতে কাজ করতে আসিনি। আমরা এই বাড়ির বউ, যতটুকু পারবো করব, সংসারটা গুছিয়ে রাখবো। কিন্তু এভাবে বলার তো কিছু নেই। ছোট বৌমা, তুমি আমার মুখে মুখে কেন তর্ক করছো? যেটা করতে বলেছি সেটা করবে। আর নতুন বউ নতুন বউয়ের মতো থাকো।
এত বড় বড় লেকচার দিতে এসো না। একটু শিক্ষিত বলে সবার মাথা কিনে নাওনি। মা, এমন চিৎকার করছো কেন? কি হয়েছে? দেখ না, অভির বউ আমার মুখে মুখে তর্ক করছে। শিক্ষিত বউ আনলাম, ভাবলাম ভদ্রতা শিখবে, কিন্তু না, এখন দেখছি অসভ্যদের মতো আচরণ করছে। নীলা, মা এসব কি বলছে? তুমি মাকে কি বলেছো? তোমাকে বারবার করে বলেছিলাম আমার মায়ের সাথে কখনো মাথা উঁচু করে কথা বলবে না। না না অভি, তুমি ওকে ওভাবে বলো না। ও আসলে বুঝতে পারেনি, নতুন তো, ধীরে ধীরে সব মেনে নেবে। তোমরা আর ওকে কিছু বলো না। শোনো শ্যামলী, তুমিও কম না। তুমি তো বড়, তোমার তো একটা দায়িত্ব আছে, সেটা ভালোভাবে পালন করো। চলো মা, এখান থেকে চলে এসো। ওদের সাথে কথা বললে তোমার আরো শরীর খারাপ হবে। এরপর রোহান আর অভি তাদের মাকে ঘরে নিয়ে যায়। আপা, তুমি কেন আমার হয়ে কথা বলতে গেলে বলো তো? তোমাকে আমার জন্য কত কথা শুনতে হলো। তুমি তো আমার বোনের মতো, তোমাকে কি আমি বিপদে ফেলতে পারি? আজ আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। এ বাড়িতে শাশুড়ির কথাই শেষ কথা, সে যা বলবে আমাদের তাই করতে হবে। আমাদের স্বামীরা আমাদের খুব ভালোবাসবে, কিন্তু তার মায়ের থেকে বেশি নয়। কিন্তু এভাবে কি সংসার করা সম্ভব? আমরাও তো মানুষ, আমাদের সাথে শাশুড়ি মা এমন চাকরানির মতো ব্যবহার করে কেন? আমি জানি না, তুমি তো সবেমাত্র এসেছো, আর আমি সেই কবে থেকে এই যন্ত্রণা সহ্য করে যাচ্ছি। আমার কোনো কাজে তার মন লাগে না, সব কিছুতেই খুঁত ধরে। যাই হোক, ঘরে চলো, এভাবে কথা বলতে দেখলে আরেক অশান্তি হবে। এরপর তারা দুজনে ঘরে যায়। শোনো না, আমার কিছু শাড়ি দরকার, কয়েকটা কিনে এনে দেবে? হ্যাঁ, কেন দেব না? এত সুন্দরী বউকে সাজিয়ে না রাখলে হয়? তুমি কি যে বলো না। আচ্ছা, তুমি বসো, আমি বাইরে যাই, দেখি আপা কি করছে। আরে পরে যাও, ভাবি সব সামলে নেবে। তুমি বরং একটু আমার কাছে বসো। না না, মা এসব দেখলে খুব রাগ করবে। তুমি সরো তো, আমি বাইরে যাব। তোমাকে বলছি তো, পরে যাও। আমাদের নতুন বিয়ে হয়েছে, এখন তো একটু কাছাকাছি থাকবই, এটা সবাই বুঝবে। এই কথা বলে যেই না অভি নীলাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় সেখানে রোকেয়া বেগম চলে আসে আর বলে, এ কি ছোট বৌমা, তুমি এখানে কি করছো? এত বেলা হয়ে গেছে, এখনো সংসারের কাজে হাত দাওনি? তুমি কি এ বাড়িতে শুধু খেতে এসেছো? নির্লজ্জ মেয়ে কোথাকার, দিনে দুপুরে অসভ্যতা করছে। যাও রান্নাঘরে যাও, কাজ করো গিয়ে। আর অভি, তোকে কি আমি এইসব শিক্ষা দিয়েছি? না মা, তুমি যেটা ভাবছো তেমন কিছু না। আসলে নীলা বাইরেই যাচ্ছিল। নীলা, তুমি যাও, কাজ করো। আর মা, তুমি এখানে বসো। এই কথা শুনে নীলা মন খারাপ করে বাইরে যায়। কি হয়েছে নীলা, তুমি মন খারাপ করে আছো কেন? অভি কি কিছু বলেছে তোমাকে? আচ্ছা আপা, অভি এমন কেন বলো তো? সকালবেলা আমি বাইরেই আসছিলাম, কিন্তু ওই আসতে দিল না, বলে ওর কাছে থাকতে। কিন্তু হঠাৎ করে সেখানে মা এসে আমাকে যা নয় তাই বলল। অভি মাকে কিছুই বলল না। এখানে আমার কি দোষ ছিল বলো? আমি বিষয়টা বুঝতে পেরেছি, কারণ আমাকেও মা তার ছেলের কাছে দেখতে পারতো না, এখনও পারে না। কিন্তু কি করব বলো, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, শ্বশুরবাড়ি তো আর ছাড়তে পারি না। আমাদের দুজনেরই কপাল এক, স্বামীরা কোনো কথার প্রতিবাদ করে না। তাহলে কি সারা জীবন এমনভাবেই সংসার করতে হবে? আমাদের কি নিজের কোনো ইচ্ছে, স্বাধীনতা বলে কিছু থাকবে না আপা? তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো। আমাদের শাশুড়িও তো কারো বাড়ির বউ ছিল, সে নিশ্চয়ই আমাদের বিষয়টা একদিন বুঝতে পারবে। এই নাও, এই শাকগুলো বেছে দাও। এরপর তারা দুই যা মিলে রান্না করতে লাগে। এই ফুচকা নেবেন নাকি? ফুচকা, ঝাল ঝাল ফুচকা। ফুচকা চলে গেল, ফুচকা। আপা, ফুচকাওয়ালা এসেছে, চলো খেয়ে আসি। অনেক দিন খাই না, চলো চলো। কিন্তু মা দেখলে তো অনেক বকবে রে, এসব মা একদম পছন্দ করে না। যাওয়ার দরকার নেই, যা হবে দেখা যাবে। এবার চলো, না হলে কিন্তু ফুচকাওয়ালা চলে যাবে, তখন আর খাওয়া হবে না। এই বলে নীলা শ্যামলীকে নিয়ে ফুচকা খেতে যায়।
মামা, আমাদের দুজনকে বেশ ঝাল ঝাল করে ফুচকা মেখে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি রেডি করছি। বড় বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? এদিকে আসো তো। কি ব্যাপার, কতক্ষণ হলো ডাকছি, সাড়া দিচ্ছে না কেন? কোথায় গেল দুজনে? এই বলে রোকেয়া বেগম বাইরে আসে। এ কি, ওখানে দাঁড়িয়ে ওরা ফুচকা খাচ্ছে? বারবার নিষেধ করার পরেও টাকা খরচ করে এইসব আজে বাজে জিনিস খাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাদের। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আজে বাজে জিনিস কেন খাচ্ছ? তোমাদের কি আমি ভাত দেই না, নাকি লোককে দেখাচ্ছ যে আমি তোমাদেরকে খেতে দেই না ঠিক মতো? আপা, এটা খিদের জন্য খাওয়া হয় না, এটা একটা মজার খাবার। আপনি খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। চুপ করুন আপনি, যত সব। যান এখান থেকে বলছি, আর কোনো দিন এদিকে আসবেন না। এরপর ফুচকাওয়ালা টাকা নিয়ে চলে যায়। আজ তোমাদের এই সমস্ত কীর্তির কথা আমি সব ছেলেদের বলে দেব। আসুক আজ বাড়ি রোহানার অভি। এই বলে রোকেয়া বেগম চলে যায়। এবার কি হবে নীলা? আজ তো আমাদের আর রক্ষা নাই। তোমাকে কতবার বললাম এসব খেতে হবে না, তারপরেও এলে। এখন কি যে হবে? তোদের বউয়েরা আমার কোনো কথাই শোনে না, আমার মুখে মুখে শুধু তর্ক করে। আমাকে ওরা একদম দাম দেয় না। ওরা বলে এখন থেকে নাকি ওদের কথাই আমার শুনতে হবে। আমি আমার এ জীবন রেখে আর কি করব বল? এর চেয়ে তো আমার মরে যাওয়া অনেক ভালো। মা, তুমি এসব কি বলছো? নীলা আর শ্যামলী এসব কথা বলে তোমায়? ওদের এত বড় সাহস আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে? আজ ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ মা, তুমি একটু অপেক্ষা করো, দেখো আমি নীলার কি অবস্থা করি। ও আমার মাকে এসব খারাপ কথা বলে পার পেয়ে যাবে? কখনোই না। এই বলে অভি আর রোহান চলে যায় এবং শ্যামলী আর নীলাকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। দেখো এবার কেমন লাগে, আমার কথা না শোনার ফল কি হয়। অনেকবার বলেছি আমার মন মতো চলতে, কিন্তু চলনি। এবার বোঝো মজা। এভাবেই রোকেয়া বেগম খুশি হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর নীলা আর শ্যামলী ঘর থেকে বের হয়ে আসে। এ কি, তোমাদের এই অবস্থা কেন? রোহানা রবি কি তোমাদের মেরেছে? আহারে, যাও যাও, দুজনে ফ্রিজ থেকে বরফ লাগাও। আপনার খুব মজা লাগছে তাই না মা? আমরা আপনাকে কিছুই বলবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই ওপরে একজন আছে যে আপনাকে শাস্তি দেবে। আমরা নির্দোষ ছিলাম, কিন্তু আপনি মিথ্যে কথা বলে আমাদের মার খাইয়েছেন। এর শাস্তি আপনি পাবেন। বেশি কথা বলো না, একদম চুপ থাকো। এখনো কি শিক্ষা হয়নি? আবার কি মার খাওয়ার শখ জেগেছে? না না মা, ওর ভুল হয়ে গেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। নীলা, চলো এখান থেকে। এই বলে নীলা আর শ্যামলী চলে যায়। ছোট বৌমা, ছোট বৌমা, কি হয়েছে মা? ডাকছেন কেন? এই দেখো আমার কতগুলো কাপড় জমা হয়ে গেছে। যাও, এগুলো ধুয়ে দাও। কিন্তু মা, আমরা তো আপনার কাপড় প্রতিদিনই ধুয়ে দেই, তাহলে এত কাপড় কি করে জমা হলো? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? বেশি বেশি পড়েছি তাই নোংরা হয়েছে। এবার যাও, ধুয়ে রোদে শুকাতে দাও। এই বলে রোকেয়া বেগম চলে যায়। দেখেছো তো আপা, এই ধোয়া কাপড়গুলো আমাকে আবারও কাচতে দিয়েছে। এসব কি মানা যায়? আমরা কি এবারে চাকরানি? তুমি চিৎকার করো না, যা করতে বলেছে তাই করতে হবে। তুমি যাও, অন্য কাজ করো, আমি এগুলো ধুয়ে দিচ্ছি। না আপা, আমিই ধুয়ে দেব, কিন্তু এসব আমার একদম সহ্য হয় না, তাই তোমাকে বলছিলাম। আর কেউ তো নেই যে তাকে বলবো। ভালো করেছো। তাই এবার চলো, আমরা দুজনে মিলেই কাপড় ধুয়ে দেই। এরপর তারা দুই যা মিলে কাপড় ধুয়ে রোদে শুকাতে দেয়। এমনভাবেই রোকেয়া বেগম তার দুই বৌমাকে দিয়ে ইচ্ছে করে বেশি বেশি কাজ করাতো, আর মাঝে মাঝে মিথ্যা বলে তার ছেলেদের কাছে তার দুই বৌমাকে মার খাওয়াতো। এমনভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর রোকেয়া বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি খুব খুশি হয়েছি জানো তো আপা,
এই রকম শাশুড়ির এরকমভাবে বিছানায় শুয়ে থাকাই উচিত, সে যেন আর কখনো উঠতে না পারে। এসব তুমি কি বলছো নীলা? সে যতই খারাপ হোক, আমরা তাকে এভাবে বলতে পারি না। আমাদের এখন উচিত তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা। হ্যাঁ, তাকে সেবা করে সুস্থ করি, যাতে সে মিথ্যে কথা বলে তার ছেলেদের হাতে আবারও মার খাওয়াতে পারে। তুমি এত ভালো কেন? শোনো আপা, আমার কসম লাগে, তুমি যদি ওই মহিলাকে সেবা করতে যাও তাহলে আমার মরা মুখ দেখবে। কি বলছো তুমি এসব? মাকে যদি সেবা যত্ন না করি তাহলে তো মা মরে যাবে। তুমি কি কাউকে হত্যা করতে চাও বলো? না, আমি ওনাকে মারতে চাই না, কিন্তু যতটুকু যত্ন করার আমি করব। তুমি ওনার ধারের কাছেও যাবে না, কথা দাও আমাকে। ঠিক আছে, তুমি যদি যত্ন করো তাহলে আমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর একদিন নীলা তার শাশুড়ির জন্য খাবার নিয়ে যায়। মা, আপনি খাবেন না? আপনার খিদে পায়নি? এই দেখুন, আপনার জন্য মাংস দিয়ে ভাত এনেছি। ঠিক আছে ছোট বৌমা, আমাকে একটু খাইয়ে দাও। এরপর দুই একবার নীলা তার শাশুড়িকে খাইয়ে দেয়। কি হলো, আরো দাও, খুব খিদে পেয়েছে, এখনো পেট ভরেনি তো। আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে পেট ভরে ভাত খেতে দেব? আপনার কি মনে পড়ে না আমাদের আপনি কিভাবে ভাত খেতে দিয়েছেন? একদিন পছন্দের ফুচকা খেয়েছিলাম বলে আপনার ছেলেদের হাতে মার খাইয়েছিলেন, মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে, কিন্তু তাই বলে তুমি আমাকে ভাত খেতে দেবে না? আমি কিন্তু সব কথা অভিকে বলে দেব, আমাকে খাইয়ে দাও বলছি। হ্যাঁ, বলে দিন, সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা ছাড়া কিন্তু আপনার সেবা করার কেউ নেই। যদি বেশি বাড়াবাড়ি করেন তো আর খেতেই দেব না, তখন না খেয়ে মরতে হবে। এমন সময় সেখানে অভি আর রোহান আসে। নীলা, মা কি পেট ভরে খাবার খেয়েছে? মাকে ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, মা খেয়েছে, অনেক ভাত এনেছিলাম, কিন্তু বাকিটা আর খেতে পারছে না। তুমি ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা মাকে ওষুধ খাইয়ে দেব। এরপর নীলা চলে যায়। এরকম ভাবেই প্রায় প্রতিদিনই নীলা তার শাশুড়ির সাথে এমন করত, আর তাকে বোঝানোর চেষ্টা করত যে তারা দুই বউ কতটা কষ্ট করছে। এমনভাবেই কিছুদিন কেটে গেলে যত্নের অভাবে রোকেয়া বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে। কী রে নীলা, মায়ের এখন কি অবস্থা? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই, মায়ের শরীরটা ধীরে ধীরে অনেক খারাপ হচ্ছে। তাই তুমি আর আমি এখন থেকে দুজনেই মায়ের যত্ন নেব। মাকে সুস্থ করে তুলতে হবে। ঠিক আছে, তাহলে চলো আগে ডাক্তার ডেকে কিছু ওষুধ নেই, আর দেখি ডাক্তার কি বলে। এরপর ডাক্তার এসে রোকেয়াকে দেখে বিভিন্ন ওষুধ লেখে, আর সেগুলো নিয়মিত খাওয়াতে বলে। মা, আপনি চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি তো। হ্যাঁ মা, এতদিন আমি যা করেছি এখন আর সেসব কিচ্ছু করব না। আজ থেকে আপনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলব। এরপর শ্যামলী আর নীলা তাদের শাশুড়ির যত্ন নিতে থাকে। নিয়মিত ওষুধ খাওয়ানো থেকে শুরু করে প্রতিদিন গোসল করানো এবং রাতের বেলা রাত জেগে তাকে পা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজ তারা করতে থাকে। এমনভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর রোকেয়া বেগম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর সে এই কয়দিনে তার নিজের ভুল বুঝতে পারে। তাই রোকেয়া বেগম তার দুই বৌমার কাছে ক্ষমা চায়। আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌমারা, আমি সত্যি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। যদিও এসবের ক্ষমা হয় না, তারপরেও যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। না মা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর আপনি আমাকেও ক্ষমা করে দেবেন। আপনার অসুস্থতার সময় আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। তুমি যা করেছো ভালো করেছো, ওগুলো না করলে তো নিজের ভুল বুঝতামই না। আমি বড় বৌমার ওপরও অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। না মা, আপনি এভাবে বলবেন না। সত্যি, আপনি যে আমাদের দুজনের কষ্টটা বুঝতে পেরেছেন, এটাই অনেক, আর কিছু চাই না।
এভাবেই তারা এক হয়ে যায়। এরপর থেকে শ্যামলী আর নীলা নির্ভয়ে নিজেদের ইচ্ছে মতো কাজ করতে থাকে। তাদের শাশুড়ি আর তাদের সাথে খারাপ আচরণ করে না।